ক্রিকেট দুনিয়া ভাইয়াদের কম দেখে নাই। একসঙ্গে ২ ভাই খেলতে নামছেন এরকম ঘটনা কম দেখে নাই। এর মধ্যে ওয়াহাইদের মতো আ আমার বিচারে সর্বকালের সেরা সিবলিংস যে একসঙ্গে খেলছেন। একজন আ সর্বকালের সেরা ক্যাপ্টেনদের একজন, একই সঙ্গে দুর্দান্ত পারফর্মার। আরেকজন আ অত বেশি রেকর্ডে তার নাম পাবেন না। কিন্তু পৃথিবীর স্টাইলিশ ব্যাটসম্যানদের যে ছোট্ট তালিকা, এই তালিকায় থাকবে মার্কো স্টিবোয়া। এছাড়া অনেক বড়, বড় ভাইয়েরা আছেন, অনেক বড়, বড় ভাইয়েরা আছেন। তো একবারে মানে এই ধরেন কদিন আগে আকমল ভাইদের প্রসঙ্গ আসতেছে, সেজন্য ওদের নাম আসলো। এছাড়া আমাদের এখানে নান্নু ভাই, নোবেল ভাই একসঙ্গে খেলছেন। একসঙ্গে খেলতে না পারলেও তামিম, নাফিস দুজন ইন্টারন্যাশনাল খেলছে। ভাইদের খেলার কোনো অভাব নাই। এবার বিশ্বকাপেও ৩-৪ জোড়া ভাই খেলতেছে। যে দলটাকে নিয়ে কথা বলবো, এ দলেও ২ জোড়া ভাই খেলতেছে, ইতালির দল। তো আমরা আজকে আসলে মস্কা ব্রাদার্সকে নিয়ে কথা বলবো। মস্কা ব্রাদার্স একটা কীর্তি করে ফেললো। ওই যে আকমল ব্রাদার্সের পর আ ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান করলো টি-টোয়েন্টি বিশ্বকাপে। তো ফাইন, সেটা তো ছোট রেকর্ড। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে ইতালি ১ম বারের মতো বিশ্বকাপ খেলতে আসছে। খেলতে আসলে মাত্র ২য় ম্যাচ খেলতে নেমেই মস্কা ব্রাদার্স তাদেরকে একটা ইন্টারন্যাশনাল জয় এনে দিছে। বিশ্বকাপের জয় এনে দিছে। এখন এই মস্কা ব্রাদার্স খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। পুরো ইতালির ক্রিকেটটাই খুব ইন্টারেস্টিং। ৮-১০ টা ইমিগ্রেন্টদের ভরসায় তৈরি হওয়া টিমের মতো না। এই টিমে যারা খেলতেছেন তারা কিন্তু ইতালিয়ান। তারা কিন্তু ইতালিয়ান এবং একদম ইতালিয়ান পরিবেশেই বড় হয়ে ওঠা। কিন্তু কোনোদিন ইতালিতে থাকেন নাই, কোনোদিন ইতালিতে বড় হন নাই। ক্রিকেটটা অন্য জায়গা থেকে শিখছেন, জন্মাইছেন অন্য জায়গায়, বড় হইছেন অন্য জায়গায়। মস্কারাও তাই। মস্কাদের গল্পটা বলার ভেতর দিয়ে আসলে ইতালিয়ান ক্রিকেট, এই ইতালিয়ান ক্রিকেটাররা কিভাবে শিকড়ে ফিরতেছে এবং ইতালিয়ান ক্রিকেটের ঐতিহ্য যে আমাদের চেনা জানা অনেক ঐতিহ্যবাহী দেশের চেয়ে অন্তত আমাদের বা ইন্ডিয়ার চেয়ে অনেক পুরনো, সেই জিনিসটা আজকে একটু বলবো যে ইতালিয়ান ক্রিকেটের মিস্ট্রিটা যে কিভাবে তারা হারায় গেল, কিভাবে ওখানে ক্রিকেট পৃথিবীর অনেক দেশের আগে শুরু হয়েছিল এবং কিভাবে আবার এই মুস্কা ব্রাদার্সরা সেখানে ক্রিকেটটারে ফিরায় নিয়ে আসছে। দেখেন ক্রিকেটের জন্ম কোথায়? একটা সাধারণ হিসাব হচ্ছে পৃথিবীর বেশিরভাগ খেলার জনক বলে তো নিজেদের দাবি করে ব্রিটিশরা। আ কিন্তু অল্টারনেটিভ হিস্টোরিয়ানরা একটু দ্বিমত করেন বিভিন্ন স্পোর্টসের ব্যাপারে। যেমন ক্রিকেটের ব্যাপারে পরিষ্কার দ্বিমত আছে এবং সেই দ্বিমতের পক্ষে ভালো প্রমাণও আছে। সেটা হচ্ছে ক্রিকেটের জন্ম আসলে ফ্রান্সে। এটা একটু অবাক করার মতো ব্যাপার না যে ফ্রান্স-ট্রান্স তো এখন মানে ব্রিটিশ আইল্যান্ড এবং একদম আ রানী শাসিত এলাকার বা বাইরে আসলে তো ক্রিকেটের এখন ইউরোপে কোনো অস্তিত্ব নাই। ছিল না এই কদিন আগেও। এখন যাদের আমরা ক্রিকেট খেলতে দেখতেছি এই যে ফ্রান্স, ইতালি, এগুলো আমাদের কাছে তো মনে হয় যে একেবারে নতুন দেশ। না, না। আ ঐতিহাসিকরা বিশেষ করে অল্টারনেটিভ ঐতিহাসিকরা দাবি করেন ক্রিকেটের জন্মটাই ফ্রান্সে। তখন ওটার নাম ছিল কিকুট। এই কিকুট খেলাটা এখনকার মতো ছিল না। ওয়ান ম্যান খেলা ছিল। সেই খেলাটা একটা লাঠির মতো জিনিস দিয়ে একটা বলের মতো জিনিসটা আঘাত করতে হতো। টার্গেট ছিল কিন্তু একই, যে সীমানা ছাড়া করা। এখন নিয়ম কানুন তো ভাই, এই কদিন আগে পর্যন্ত পৃথিবী জুড়ে ৪ বলের ওভার ছিল, ৮ বলের ওভার ছিল। এখন আমরা যদি বলি যে এই নিয়মকানুন তো ফ্রান্সের ক্রিকেট খেলাটায় ছিল না। তো এই নিয়মকানুন তো কখনোই ফিক্সড ছিল না। ও ইভেন আমরা ইংল্যান্ডে দেখছি, ইংল্যান্ডে যখন ক্রিকেটের শুরুর দিকটা, তখন ওয়ান ম্যান ক্রিকেটই দেখছি, ওয়ান উইকেট ক্রিকেটই দেখছি। একই সঙ্গে পাশাপাশি মাঠে ৬ জনের ক্রিকেট হচ্ছে, ৫ জনের ক্রিকেট হচ্ছে, ১০ জনের ক্রিকেট হচ্ছে, একজনের 1 ভার্সাস 1 ক্রিকেট হচ্ছে। ফলে ওই ক্রিকেটটাকে আমার অন্তত এই ক্রিকেটের উত্তরসূরি বা শুরু মানতে আপত্তি নেই। কিন্তু ব্রিটিশ ঐতিহাসিকরা বলেন যে ওখানে যেহেতু ব্যাট এরকম ছিল না, অমুক যে আইন কানুন অমুক-তমুক, ফলে ওইটা ক্রিকেট না। ক্রিকেট আমাদের এখানে কাউন্টি অঞ্চলে ও আ তৃণাচ্ছাদিত যে এলাকায় ফরাসিরা আসছিল। দেখেন মজাটা কোথায়? ওই এলাকাগুলোতে কিন্তু ফরাসিরা পৌঁছাইছিল। পৌঁছানোর পরে ওই এলাকাতেই আসলে ক্রিকেটটা শুরু হয়। ফলে ব্রিটিশরা যতই নিজেদেরকে জনক দাবি করুক, পরিষ্কার লিঙ্ক বোঝা যায়।
যে ফরাসিরা আসলে নিয়ে আসছিল। ফরাসি রাখালরা ক্রিকেটটারে নিয়ে আসছিল ব্রিটেনে। এখন যাই হোক এটুকু আমরা পরিষ্কার বলতে পারি যে ইউরোপে বা পৃথিবীর সব জায়গায় ব্রিটিশরা যেরকম নিজেদের বলে দাবি করে ক্রিকেটটাকে তা সত্যি না। এখন এটাও সত্যি যে ফ্রান্সের ওই যে কিকুট ওটা কিন্তু ইউরোপ জুড়ে ছড়ায় নাই। ইউরোপ জুড়ে ছড়াইছে আসলে ব্রিটেন হয়ে ক্রিকেটই ছড়াইছে। সেটা মূলত ছড়াইছে ব্রিটিশ সোলজারদের হাতে, ব্রিটিশ হানাদারদের হাতে। আমি এখন হানাদারই বলতে পছন্দ করি যে এই যে ব্রিটিশ, পর্তুগিজ, স্প্যানিশরা দুনিয়া জুড়ে যে সমস্ত জায়গায় আবিষ্কার করার লেকচার দিয়ে বেড়াইছে, বিভিন্ন জায়গায় উপনিবেশ করছে, এটা হানাদারি। তো সেইটারই অংশ হিসেবে যখন যেখানে ব্রিটিশরা পৌঁছাইছে, ব্রিটিশ নৌবাহিনীর লোকজন পৌঁছাইছে, সেনাবাহিনীর লোকজন পৌঁছাইছে, তারা ওই জায়গায় ক্রিকেট খেলছে। সেভাবেই সারা পৃথিবীতে ক্রিকেট শুরু হয়েছে। সেই হিসাবে যদি আমি করি তাহলেও আমি দেখব যে পৃথিবীর অন্যান্য অংশের অনেক আগে ফ্রান্স, ইতালিতে আবার ক্রিকেট শুরু হয়ে গেছে। মানে এই ফর্মাল ক্রিকেট শুরু হয়ে গেছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে ব্রিটিশদের হাত ধরে। ব্রিটিশ অ্যাডমিরালরা ব্রিটিশ ওখানে পৌঁছাইছেন, পৌঁছায় সোলজারদের দিয়ে ওখানে ক্রিকেট খেলাইছেন। আস্তে আস্তে ক্রিকেট ক্লাব তৈরি হয়েছে। ইতালিতে কিন্তু এই অংশের মধ্যে সবার আগে এই ঘটনাটা ঘটছে। ইতালিতে প্রথম ডকুমেন্টেড যে ক্রিকেট ম্যাচটার হিস্ট্রি পাওয়া যায়, সেটার সাল শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন। এটা 1790 সালের ঘটনা। 1790 সালে নেপলস শহরে প্রথম ক্রিকেট ম্যাচ হয়েছিল, যেটার স্কোর কার্ড পর্যন্ত পাওয়া যায়। সেটা হচ্ছে একটা জাহাজের নাবিকরা এবং সৈনিকরা নিজেদের মধ্যে ম্যাচ খেলছিল। অ্যাডমিরাল হোরাশিওর জাহাজটা এসে নেপলস বন্দরে, মানে এখন যেটা নেপোলি ক্লাবের জন্য, ম্যারাডোনার জন্য বিখ্যাত শহর, নেপলস বন্দরে ভিড়েছিল কোনো একটা কাজে। দীর্ঘদিন তাদেরকে জাহাজে থাকতে হয়েছিল। এখন ওই জাহাজের নাবিকরা, সৈনিকরা খুব বিষণ্ণ হয়ে যাচ্ছিল। অ্যাডমিরাল হোরাশিও অর্ডার দিলেন যে তোমরা তো সবাই ক্রিকেট জানো, এক কাজ করো, ব্যাট ট্যাট বানায় ফেলে এখানে একটা খোলা জায়গা দেখে ক্রিকেট খেলা শুরু করো। এবং কেউ একজন ওইটার স্কোরিং করে রাখলো ওই ম্যাচটাই ইতালির মাটিতে ডকুমেন্টেড প্রথম ম্যাচ। হয়তো আরও হয়েছে ওই সমকালীন সময়ে, সেগুলো ডকুমেন্টেশন নাই, ফলে আমরা জানি না। কিন্তু সত্যি সত্যি ক্রিকেটটা শুরু হলো এরও 20 বছর পরে, 1810 সালে। 1810 সালে কিন্তু ইতালিতে ক্রিকেটের শুরুটা হয়ে গেল। সেটা হলো আরেকজন ইংলিশ কন্ডেলের মারফত। সেটা ওই নেপলস শহরে। নেপলস শহরটা তো বন্দর, ফলে ইংলিশরা এসে নাম তো আসলে ওখানে। কর্নেল ফ্রান্সিস মোহাতি, এই ভদ্রলোক ভয়াবহ ক্রিকেট ফ্যানাটিক ছিলেন। উনি নেপলসে তাঁবু গেড়েই থাকতেন। তাঁবু মানে আক্ষরিক অর্থে তাঁবু না, মানে উনি নেপলসের দায়িত্বপ্রাপ্ত কর্নেল ছিলেন। তো উনি আসলে দেখলেন স্থানীয়দের নিয়ে ক্রিকেটই শুরু করতে হবে। তো কি করব অবসর সময়? সারাদিন তো আর যুদ্ধ-বিগ্রহ নাই, সারাদিন বন্দরে জাহাজও আসতেছে না। তাহলে কাজটা কি? ক্রিকেট খেলতে হবে। কিন্তু ক্রিকেট খেলার সরঞ্জাম তো উনি ব্রিটেন থেকে আনেন নাই। ইতালিতেই কিন্তু উনি ক্রিকেটের সরঞ্জাম বানাইলেন। স্টাম্প বানানো তো সোজা। স্টাম্প যেকোনো জায়গা থেকে একটু সোজা, সোজা লাঠি মসৃণ করে নিয়ে পুঁতে দিলেই হলো। ৩, ৬টা লাঠি ম্যানেজ করলে হলো। ব্যাট, ব্যাটটা কর্নেল সাহেব নিজে কাঠ জোগাড় করে ওই কাঠ মিস্ত্রিদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে বিভিন্ন করে নিজে ব্যাট বানালেন ৩, ৪টা। এবার চেষ্টা করলেন প্রথমে স্থানীয়দের এনগেজ করায়। ইতালিয়ানরা স্থানীয়ভাবে নিশ্চয়ই কিছু না কিছু খেলতো। কিন্তু তখনও কিন্তু ইতালিতে ফুটবল পৌঁছায় নাই। মাথায় রাখেন, ফুটবলের বহু পরে পৌঁছাইছে। তো কর্নেল সাহেব চেষ্টা করলেন ২-৪ জন স্থানীয়রে নেওয়া যায় কিনা। ২-৪ জন হয়তো ঢুকলো। তারপর ব্রিটিশরাই মূলত শুরু করলো। নেপলসে একটা ছোট ক্লাব মতো তৈরি হলো। কিন্তু সেই ক্লাবের কোনো দালিলিক প্রমাণ আর পাওয়া যায় না। কিন্তু ঐতিহাসিকরা বিশ্বাস করেন যে প্রথম ক্রিকেট ক্লাবটা ইতালিতে নেপলসেই হয়েছে। কিন্তু হাওয়া হয়ে গেছে জিনিসটা ইতিহাস থেকে। প্রথম ক্লাব হিসেবে কাদের নাম জানা যায় জানেন? সেই ক্লাবটার নাম আপনারা খুব জানেন, জেনোয়া। জেনোয়া ক্রিকেট ক্লাব। জেনোয়া ফুটবল ক্লাবে পরিণত হওয়ার বহু আগে ক্রিকেট ক্লাব হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। জেনোয়ার নাম ছিল তখন জেনোয়া ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক্স ক্লাব। এই হলো জেনোয়ার যাত্রা শুরু হলো। দ্বিতীয় ক্রিকেট ক্লাব কারা? একটু অবাক হবেন এবার। এসি মিলান। এসি মিলান ক্রিকেট ক্লাব। এসি মিলান ক্রিকেট ক্লাব হচ্ছে দ্বিতীয় ক্লাব। মানে রুটটা দেখেন, ওই ইসের থেকে নেপলস থেকে বন্দর থেকে শুরু হয়ে জেনোয়া হয়ে মিলান হয়ে রোমার দিকে আগাচ্ছে।
এই হচ্ছে ক্রিকেট ইতালিতে ঢোকার পথ পাচ্ছে এবং পথে কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়ান্ট সব ক্লাব তৈরি হচ্ছে। সেই ক্লাবগুলো একসঙ্গে ৮টা ১০টা মাঠে ক্রিকেট প্র্যাকটিস করাচ্ছে। নট লাইক ইন্ডিয়া অর আদার স্টেট। এই জায়গায় ক্রিকেটে লোকালরা, ইতালিয়ানরা ব্যাপকভাবে অংশ নেওয়া শুরু করলো। ব্যাপকভাবে। লোকালরা খুব মজা পেয়ে গেল। শুরুটা হলো অবশ্যই ব্রিটিশদের হাতে। কিন্তু ব্রিটিশদের পক্ষে নিশ্চয়ই এক মিলান শহরে ৭টা মাঠ চালানো সম্ভব হচ্ছিল না। রোমা ক্লাবটা কি? রোমা ক্লাব হচ্ছে পরবর্তীকালে একীভূত হওয়া ১০-১২টা ক্লাবের সংমিশ্রণ। সবগুলো ক্লাব ক্রিকেট ক্লাব ছিল। এখন রোমাতে ১২টা ক্লাব ক্রিকেট ক্লাব চলতেছে। শুধু নিশ্চয়ই ব্রিটিশদের দিয়ে চলতেছে না। স্থানীয়রা চালাচ্ছে। মানে ইতালিতে তখন একটা ক্রিকেটের গণজোয়ার শুরু হয়ে গেল। এই গণজোয়ারটা থেমেও গেল। ইতালিতে, ফ্রান্সে, জার্মানিতে এই এলাকাটায় ক্রিকেট ছড়ালো। বেশ ভালো করে জমিনে পা রেখে ফেললো। কিন্তু এইসব জায়গায় ক্রিকেট কেন বন্ধ হয়েছে? এটা প্রত্যেকটা নিয়ে আলাদা ফান আছে। মানে খানিকটা ফান বিশ্বাস করলেও করতে পারেন, কেউ বিশ্বাস করেন। ফলে বলতে দোষ নাই। যেমন জার্মানির ক্ষেত্রে বলা হয় যে হিটলার নাকি একদিন ক্রিকেট খেলা কি শুনে দেখতে গেছিলেন। দেখতে গিয়ে ১ম দিন সারাদিন ধৈর্য ধরে বসেছিলেন। খুব অধৈর্য মানুষ ছিলেন তো। তারপরে সারাদিন শেষে জানতে চাইছিলেন, তাইলে এটা জিতলো কে? তো ওনাকে বলা হলো যে, "এটা তো এখনই বলা যাবে না। খেলা তো আজকে ১ম দিন, ৫ম দিনে গিয়ে জানবেন যে আসলে কি।" তো উনি সঙ্গে ডিক্রি জারি করলেন যে, "না, এরকম অলস খেলা যেটা ৫ দিনের মধ্যেও রেজাল্ট হয় না, ৫ দিনেও গিয়েও ড্র হয়ে যেতে পারে, এটার কোনো দরকার নেই।" এরকম নানা রকম মুসোলিনির নিয়ে গল্প আছে ইতালিতে। যে ইতালিতেও মুসোলিনি খুব বিরক্ত হয়ে এটা বন্ধ করে দিয়েছিলেন বোরিং খেলা বললে। কিন্তু রিয়েলিটি হচ্ছে এই অংশগুলোতে তখন অটোক্রেসি, ফ্যাসিস্ট শাসন তো প্রত্যেকটা দেশে। বিশেষ করে ইতালি আর জার্মানিতে। ফ্রান্সেও সেটার প্রভাব ছিল। ফ্রান্সের রাজারা শাসন করলেও ফ্রান্সেও অটোক্রেসির প্রভাব ছিল। যাই হোক এই পুরো জায়গাটায় আসলে তাদের পক্ষে করা সম্ভব ছিল না। ক্রিকেটের মতো বিলাসবহুল খেলায় সময় ব্যয় করা সম্ভব ছিল না। আপনি যদি মিশ্রিত বাদও দেন, রিয়েলিটি হচ্ছে ১ম বিশ্বযুদ্ধের পর থেকেই ইউরোপ জুড়ে যে আর্থিক বন্যাটা শুরু হলো, তাতে এই ব্রিটিশ আইল্যান্ডের বাইরে কারোর আর ক্রিকেটের বিলাসিতা করার সুযোগ ছিল না। দেখেন ক্রিকেট খেলতে গেলে আপনাকে জীবন থেকে লম্বা একটা সময় ইনভেস্ট করতে হবে। ওইটা তো অর্থকরী কোনো ব্যাপার না। ফলে মাসে যদি আপনি ২ টো ম্যাচও খেলেন ১০ দিন নাই হয়ে যাবে। তারপরে এর সরঞ্জামেরও মোটামুটি দাম তখনই শুরু হয়ে গেছে। এটা একটা বল না যে একটা বল হইলে সবাই মিলে লাইথালাথি করতে পারবেন। ফলে এটা টাইম কিলিং, এটা সময় কেড়ে নিচ্ছে। এটাই সবচেয়ে সমস্যা হলো। কারণ এই যে খেলোয়াড়রা তো ওই সোসাইটির মানুষ, তাদের তো সংসারের কথা ভাবতে হচ্ছে। এখন এরকম একটা মহা আর্থিক বিপর্যয় হয়েছে। ১ম বিশ্বযুদ্ধের পরে ইউরোপের এই অংশগুলোতে যে কি ভয়াবহ আর্থিক মন্দা হয়েছে, মানুষ যে ২ টো খাবারের জন্য কি প্রচণ্ড কষ্ট করছে, এটা মানে এই পৃথিবীর এই অংশে বসে কল্পনা করা কঠিন। আমরা সবসময় ভাবি যে ওরা চিরকাল খুব বিলাসী জীবনযাপন করছে, চিরকাল খুব স্বচ্ছন্দে জীবনযাপন করছে। না, একেবারেই না। ওই ১ম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ২য় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত খুব কষ্টে কাটাইছে লোকগুলো। ফলে আসলে ক্রিকেটে তারা টিকতে পারে নাই। ক্রিকেটে তারা একদমই টিকতে পারে নাই। আর হচ্ছে ওই বিকল্প হিসাবে ফুটবল চলে আসছে ততদিনে, যে একটা মোটামুটি বল হইলে আর দিনে ঘন্টাখানেক সময় হইলে বিনোদনটা হয়ে যায়। তো ৫ দিনের বিনোদনটা ১ ঘন্টায় নামায় আনা যাচ্ছে। ওই ৫ দিন কোনো কারখানায় কাজ করে, কামাই করে কিছু রুটি ম্যানেজ করা যাচ্ছে। ওকে ফাইন। আরেকটা বিপর্যয় ঘটলো, আনুষ্ঠানিক একটা বিপর্যয় ঘটলো। সেটা হচ্ছে আইসিসি যখন গঠিত হলো, তখন ইম্পেরিয়াল ক্রিকেট কাউন্সিল সেটার নাম ছিল। একটা ভুতুড়ে কারণে দেখেন আইসিসির এই যে সামন্তবাদী মনোভাব, এই যে ইয়েটা দখলদারিত্বের মনোভাব, এটা কিন্তু আজকের না। যখন গঠিত হয়েছে তখন থেকেই। তখন আইন করা হলো যে ইম্পেরিয়াল ক্রিকেট কাউন্সিলের মেম্বার হবে শুধুমাত্র কমনওয়েলথভুক্ত দেশগুলো। মানে এই জায়গাটায় শেষ করে দেওয়া হলো। ইউরোপের ক্রিকেটে যেটুক যা ছিল, আমি যেগুলো বললাম সোশিও ইকোনমিক ক্রাইসিস, এগুলোর পরেও কিছু লোক নিশ্চয়ই খেলা চালা যাচ্ছিল। ক্লাবগুলো তো ঠিকই ছিল। তখনও আমরা ডকুমেন্টে তো দেখতেছি যে ক্লাবগুলোতে খেলা হচ্ছে। ফলে অল্প লোক হলেও খেলতেছে, অরিজিনটা খেলতেছে রীতিমতো সেখানে। এবং ধরেন আমেরিকা, কানাডা, তারপরে ইউরোপের এইসব জায়গায় রীতিমতো তারা বাইলেটারাল সিরিজ খেলতেছে। আমেরিকা আর কানাডা পৃথিবীর ১ম ২ টো দেশ যারা পরস্পরের দেশে ইন্টারন্যাশনাল সফর করছে।
এদের কাউরে আইসিসির মেম্বার করা হলো না। আইসিসির মেম্বার হলো শুধু কমনওয়েলথভুক্ত দেশ। ব্যাস ক্রিকেটের ইয়েটা গ্লোবালাইজেশনটাকে ওখানে একদম তরবারি দিয়ে কেটে দেওয়া হলো একদম। মানে ইউরোপের বিভিন্ন অংশ, আফ্রিকার বিভিন্ন অংশ, আমেরিকা, কানাডা, ইভেন আর্জেন্টিনা, ব্রাজিল, বহু জায়গায় তখন ক্রিকেটের শিকড় সব অস্বীকার করে ফেললো আইসিসি, যে না, কমনওয়েলথের এই কয়টা দেশ ছাড়া আমরা কেউ ক্রিকেট খেলবো না, কেউ ক্রিকেটের সদস্যপদ পেল না। এখন ভাই প্রথম যখন আইসিসি গঠিত হয় নাই, তখন কিন্তু অলিম্পিকে ক্রিকেট ছিল এবং ফাইনাল খেলছিল ফ্রান্স। দেখেন তখন দেশগুলোর সামনে মোটিভ কি থাকে, হয় ফিনান্সিয়াল কিছু পাওয়া, নতুবা যে খেলাটা হচ্ছে ওই খেলাটার গভর্নিং বডিতে আমার একটা অংশগ্রহণ, আমার খেলাটার স্বীকৃতি, নতুবা অলিম্পিক মেডেল, তাই না? তিনটাই বন্ধ হয়ে গেল, ওটা দিয়ে টাকা পয়সা পাওয়া যায় না। 2 নাম্বার ওটার গভর্নিং বডি আমার অস্বীকার করলো। 3 নাম্বার প্রথম অলিম্পিকে থাকলো, দ্বিতীয় অলিম্পিকের আগেই যেহেতু আইসিসি বাকিদের বাদ দিয়ে দিল, অলিম্পিক দেখলো এটা তো গ্লোবাল খেলা না, আমি এটাকে রাখতে পারি না, থাকার কথা ছিল। দ্বিতীয় অলিম্পিকেও কিন্তু শিডিউলে ছিল, বাদ দিয়ে দেওয়া হয়েছিল শুধু এই কারণে আইসিসি এরকম একটা ভুতুড়ে সিদ্ধান্ত নেওয়া। ফলে ক্রিকেটের গ্লোবালাইজেশনটাকে ছিল, ক্রিকেট গ্লোবাল ছিল, ক্রিকেটকে ওখানে জোর করে তরবারি দিয়ে কেটে একটা এলিট ক্লাবে পরিণত করা হলো। যাক, এইসব দুঃখের আলাপ আরেক সময় করব। এখন বলি যে ইতালির এই যে, তার মানে ইতালির রক্তে তো ক্রিকেট আছে, এটা তো আমরা বুঝাইতে পারলাম। এখন সেই ইতালিয়ানরা আবার কি করে ক্রিকেটে ফিরল, এটা খুব ইন্টারেস্টিং যে ইতালি আবার ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিল। কিন্তু সেই সিদ্ধান্তটার মধ্যে বাকি ইউরোপিয়ান দলগুলোর থেকে একটু ডিফারেন্ট। জার্মানি খেলতেছে, এখন ফ্রান্স খেলতেছে, প্রত্যেকের ন্যাশনাল টিম বেশ মানে এই লেভেলে 5th ডিভিশন, 4th ডিভিশনে এরা কিন্তু বেশ ভালো ফাইট করতেছে। সুইডেন, সুইজারল্যান্ড এই মানে ক্রিকেটের কাছে আপাত অপরিচিত যে অংশটা ছিল, প্রায় সবাই ক্রিকেট শুরু করছে। কিন্তু বাকিরা কি করছে? বাকিরা হচ্ছে ওদের দেশে যত প্রবাসী ইন্ডিয়ান, পাকিস্তানি আছে তাদের বা তাদের বংশধরদের এদের দিয়ে রেডিমেড টিম বানাচ্ছে। আচ্ছা, আমার একটা কনটেন্টে এর মাঝে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আ ২-১ জন প্রবাসী ভাই খুব কষ্ট পাইছেন যে আমি বলছি যে ইন্ডিয়া, পাকিস্তান থেকে ইউরোপের ওই অংশটায় কেউ হয়তো থাল বাসন মাজতে গেছে, তারে ধরে ক্রিকেটার বানায় ফেলছে। দেখেন, কেউ কষ্ট পাইলে আমি ক্ষমা চাচ্ছি। আমাদের দেশটার জন্য প্রবাসীদের যে ভূমিকা, বা পৃথিবী জুড়ে প্রবাসীরা যার যার মাতৃভূমির জন্য যে ভূমিকা রাখেন, সেটা অস্বীকার করার মতো নিমক হারাম এই জীবনে আমি হতে পারবো না। আমি কথাটা কথার কথা বুঝাইতে বলছিলাম এবং খানিকটা এটা বুঝাইতেও বলছিলাম যে আমাদের প্রবাসীরা আসলে কত কষ্ট করেন। আমরা তো এখানে বসে ভাবি যে আমাদের প্রবাসীরা খুব বিলাসে থাকেন, খুব তারা আরামে আয়েশে থাকেন। কিন্তু ওনারা যে কত কষ্ট করে আমাদের জন্য টাকাটা পাঠান। বরং আমরা যে বিলাসটা করি এটা অন্যায়। আমরা ওনাদের টাকায় বিলাস করি। আমাদের অর্থনীতির সিংহভাগ টাকা আসে ওনাদের কাছ থেকে। সেই টাকায় আমরা এখানে বসে বিলাসী জীবনযাপন করি। অন্যায়টা আমাদের। পরিশ্রমের থালবাটি মাজারটাতে লজ্জার কিছু নাই। ওটা তো আপনাদের গর্বের ব্যাপার যে আপনারা ওই পরিশ্রম করে, সবাই থালবাটি মাজতেছেন তা না। এখন তো ইউনিভার্সিটির শিক্ষক আছেন, অমুক-তমুক। কিন্তু যারা থালবাটি মাজতেছেন, যারা রাজমিস্ত্রির কাজ করতেছেন, আমার স্যালুটটা তাদের প্রতি বেশি। কারণ তাদের ঘামের টাকায় এই বাংলাদেশ চলতেছে। ফলে কেউ কষ্ট পাবেন না। আমি ওইরকম আপনাদের ছোট করতে বলি নাই। প্রবাসীরা কষ্ট পান এরকম কোনো কথা আমি কখনো বলতে পারব না। যাই হোক, মূল কথায় ফিরে, ওই প্রবাসীদের ভরসায়, ভারত পাকিস্তানের প্রবাসীদের ভরসায় ইতালি ছাড়া বাকি দেল দেশগুলো আ জাতীয় দল করে ফেললো এবং ক্রিকেট স্ট্রাকচার করে ফেললো। ইতালি এখানে একটা ভিন্ন পথ নিল। যে আমার এখানে তো ক্রিকেট স্ট্রাকচার এখন আর নাই। আমি ক্রিকেটার কই পাবো? তাহলে আমিও কি ভারত পাকিস্তানিদের ভরসায় ক্রিকেট দল বানাবো? ওই বিভিন্ন দেশের ইমিগ্রেন্টদের ভরসায়? নাকি একটু অন্যরকম ভাববো? সেই অন্যরকমটা কি? অন্যরকমটা হচ্ছে, ওরা দেখলো যে এই যে ২য় বিশ্বযুদ্ধ এবং তার আশেপাশের সময় প্রায় ২০ বছর ধরে ইতালি সহ ইউরোপের বিভিন্ন অংশ থেকে কিছু মহা মাইগ্রেশন হইছে। এই আ মহা যে আ দেশান্তর, এই দেশান্তরের একটা বড় লক্ষ্য ছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ইতালিয়ান বা ইতালিয়ানদের অধ্যুষিত সিটি পর্যন্ত তৈরি হয়ে গেছে। উপশহর, উপশহর তৈরি হয়ে গেছে। এরা কোথায়? এরা কি ক্রিকেটে আছে? তাহলে যদি ওরা, তো ওখানে গিয়ে নিশ্চয়ই ক্রিকেটের টাচে আছে। অস্ট্রেলিয়ায় যে আ লাখো, লাখো আ ইতালিয়ান মাইগ্রেট করছে। যেমন কিছু তো লাতিন আমেরিকায় মাইগ্রেট করছে। তারা তো ফুটবল স্টার হয়ে গেছে। আবার যারা ইয়েতে গেছে, অস্ট্রেলিয়া গেছে, তারা নিশ্চয়ই ক্রিকেট শিখছে।
ইতালিয়ান ক্রিকেট বোর্ড এদের খোঁজা শুরু করলো এবং খুঁজে পেল। দেখেন সিডনির শহরতলিতে একটা জায়গা আছে মোরাব্যাগ, এটা ইতালিয়ান সিটি, একদম ইতালিয়ান দূষিত। ওরা এখনো পর্যন্ত নিজেদেরকে অস্ট্রেলিয়ান মনে করে না। 3 পুরুষ 4 পুরুষ কেটে গেছে, স্টিল তারা ইতালিয়ান, নিজেদের মধ্যে ইতালিয়ান ভাষায় কথা বলে। তাদের স্কুলিং সিস্টেম ইতালিয়ান, তাদের পোশাক আশাক সংস্কৃতি, তারা সকার নিয়েই ব্যস্ত। মানে তারা ক্রিকেট নিয়ে খুব একটা ভাবতে রাজি না, অন্তত আগের জেনারেশনগুলা। তারা জায়ান্ট স্ক্রিন টানায় এসি মিলানের খেলা দেখে, জুভেন্টাসের খেলা দেখে। তারা ওই জায়গায় একটা ইতালি বানায়েই আছে এই 4 পুরুষ ধরে। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আসছে, কিন্তু ওই ইতালিটা ভাঙে নাই। কিন্তু সব তো তা হয় না, বাচ্চারা বেরোয় যাচ্ছে তো। বাচ্চারা এই ক্ষুদ্র ইতালি ছেড়ে মূল অস্ট্রেলিয়ায় ঢুকে যাচ্ছে। এরকম বাচ্চারা তো ক্রিকেট শিখতেছে। এরকমই বাচ্চা হচ্ছে মস্কা ব্রাদার্স, এবং এরকমই বাচ্চা হচ্ছে মানেত্তি ব্রাদার্স। এই মানেত্তি ব্রাদার্স হচ্ছে প্রথম ইতালি ফেডারেশনের যোগাযোগে আসলো, ইতালির ক্রিকেট বোর্ডের যোগাযোগে আসলো। দুজন মানেত্তিই কিন্তু এখন ইয়েতে খেলতেছে, এই বিশ্বকাপে ন্যাশনাল টিমে খেলতেছে। ওরা কিন্তু 4টা ভাই নিয়ে আসছে, 2টা মানেত্তি ভাই, 2টা মস্কা ভাই। এখন এই দেখেন নাম শুনলেই বুঝতেছেন, মানেত্তি নামটা আপনি আগেও শুনছেন। মানেত্তি নামটা ইতালিয়ান নাম, মস্কা নামটা ইতালিয়ান নাম। এখন মানেত্তিরা দেখলো যে আমাদের চেয়েও ভালো 2টা ভাই আছে, ওরা ক্রিকেট খেলে, ওরা গ্রেডে ওপেন করে সিডনির গ্রেড ক্রিকেটে, তাহলে ওদেরকেও বলা যাক। সেটা হচ্ছে অ্যান্থনি মস্কা আর জাস্টিন মস্কা। অ্যান্থনি মস্কা এবং জাস্টিন মস্কা গ্রেড ক্রিকেটে তখন ভালোই ক্রিকেট খেলেন। একসময় দুজনই সিরিয়াসলি খেলতেন, দুজনেরই লক্ষ্য ছিল নিউ সাউথ ওয়েলস দলে একদিন চান্স পাবেন, সেখান থেকে অস্ট্রেলিয়ায় খেলবেন। কিন্তু সেই সময়টা কার্যত দুজনেরই স্বপ্ন ম্লান হয়ে আসছে। অ্যান্থনি মস্কা তখনও সিরিয়াসলি গ্রেট ক্রিকেট খেলতেছেন, তিনি তখনও স্বপ্ন দেখেন যে অ্যাটলিস্ট নিউ সাউথ ওয়েলস পর্যন্ত পৌঁছাইতে পারবেন, মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবেন। কিন্তু জাস্টিন তার জীবনটা ডিসিশন বদলায় ফেলছেন যে না, ফুল টাইম ক্রিকেট আর খেলা যাবে না, ক্রিকেট গ্রেট ক্রিকেটটা খেলেন, ভাইয়ের সঙ্গে ওপেন করেন, কিন্তু মূলত হচ্ছে শিক্ষকতায় মন দিচ্ছেন। সেটাও মন দেওয়ার কারণ হচ্ছে তার ততদিনে একটা প্রেম হয়ে গেছে। প্রেমিকা বলতেছে যে একটু সংসারমুখী হও, একটু আয়মুখী হও, গ্রেট ক্রিকেটে তো তেমন ইনকাম না। ফলে ওই একটা স্কুলে শিক্ষকতা শুরু করছেন, তার প্রেমিকাও একটা স্কুলে শিক্ষকতা করে। মানে জাস্টিন ক্রিকেট ছাড়ি ছাড়ি অবস্থা, তখনও গ্রেট ক্রিকেট খেলতেছে। এরকম সময় মানেত্তিরা এসে বলল যে তোরা ভাই চল, আমাদের দেশ তো ইতালি, ইতালির হয়ে খেলবো, ইতালির হয়ে আমরা ন্যাশনাল টিমে খেলতে চাই, চল তোরা ট্রায়াল দে। আমরা দুজন অলরেডি ট্রায়াল দিছি, আমাদেরকে বলছে যে প্রাথমিক স্কোয়াডে থাকবো। এটা কিন্তু করোনার আগের ঘটনা, করোনার আগে। তো ওরা 2 ভাই খুব কনফিউজড, ওরা বাড়িতে গিয়ে আলাপ করলো। এখন বাড়ির পরিবেশটা আপনি ভাবেন যে এরা 2 ভাই সিডনির মূল এলাকায় এসে ক্রিকেট শিখে গিয়ে যখন ওই শহরতলিতে, ইতালিয়ান শহরতলিতে ক্রিকেট খেলতো নিজেরা, তখন এরা রীতিমতো বিস্ময়ের শিকার হতো। প্রথমত অ্যান্থনি মস্কা একটা ইন্টারভিউতে বলছেন যে ওই এক ভাই বল করতো, এক ভাই ব্যাট করতো, নানির দেয়ালে গিয়ে লাগতো, নানির সঙ্গে একসঙ্গেই থাকতো। আর নানি চিৎকার করতো, নানি নাকি জুতা নিয়ে দৌড়ায় আসতো, আর ইতালিয়ান ভাষায় চিৎকার করতো, অদ্ভুত খেলা নিয়ে বেরো, অদ্ভুত খেলা নিয়ে বেরো, পারলে ফুটবল খেল, পারলে ফুটবল খেল। এইসব ইতালিয়ানরা খেলে না। আর হচ্ছে ওর চাচারা আশেপাশে যারা ছিল তারা জিজ্ঞেস করতো তোরা এগুলা কেন খেলিস, এগুলাতে টাকা আছে, এগুলা খেলে কেউ টাকা পায়, খেললে খেলবি ফুটবল। এবং ওখানে ফুটবলের জোয়ারটা কেমন ছিল ওই যে ওই শহরতলিটায়, ওরা গল্প করতেছে যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় রীতিমতো সার্বক্ষণিক জায়ান্ট স্ক্রিন লাগানো থাকতো সিরিয়া দেখার জন্য। এবং ওরা দুজনেও কিন্তু ফুটবল ভক্ত, ফুটবল ভক্ত। অ্যান্থনি হচ্ছে জুভেন্টাসের সাপোর্টার, আর জাস্টিন হচ্ছে এসি মিলানের সাপোর্টার। একজনের আইডল হচ্ছে রবার্তো বাজিও, আরেকজনের আইডিয়াল হচ্ছে পাওলো মালদিনি। থাম দেখে বুঝতেছেন যে অলরেডি 2 ভাই পাওলো মালদিনিরে পেয়ে গেছে, পাওলো মালদিনির সঙ্গে তাদের দারুণ দেখা হয়ে গেছে। তো ওরা যখন বাড়িতে এসে বলল, বাড়ির লোকজন মহা আনন্দিত। আরে ক্রিকেট খেলতে যাবি, হকি খেলতে যাবি, হাডুডু খেলতে যাবি, ইতালির হয়ে খেলবি তো। দেখেন এই যে আটকে পড়া বা বিভিন্নভাবে মাইগ্রেন্ট হয়ে যাওয়া মানুষগুলো
সাত পুরুষেও ওই শিকড়ের কথা বলতে পারে না। ওই শিকড়টাই তার দেশ হয়ে থাকে মনের ভিতরে। মুখে বড়, বড় কথা বলে বেড়ায় যে, "আই অ্যাম এ প্রাউড অস্ট্রেলিয়ান, আই অ্যাম এ প্রাউড আমেরিকান।" কিন্তু শেষ পর্যন্ত ওই শিকড় ৭ পুরুষ আগে ছেড়ে আসে। নিজেরা কোনোদিন দেখেও নাই ইতালি। কিন্তু ইতালির হয়ে ছেলে কিছু একটা খেলতে যাবে। খেলাটা কি তাও বোঝে না। ফলে ফ্যামিলি পুরোটা ঢেলে দিল। যে প্রয়োজনে তোদের যাতায়াতের খরচ অমুক-তমুক সবকিছু আমরা দিব। তোরা বড় হয়ে গেছিস তাতে কি? সবাই মানে পুরো সোসাইটি লাফায় উঠল। যে মানেত্রীরা গেছে শুনছি, এবার তোরাও যাবি, আমাদের ইতালির ক্রিকেট দাঁড় করাইতে হবে। ব্যাস ২ ভাই চলে আসলো ইতালিতে। কিন্তু সেই মুহূর্তে আসা হলো না। করোনার কারণে ২ বছর পিছায়া গেল। তারপরে করোনার পরে ওরা ২০২২ সাল থেকে নতুন করে ফাইট শুরু করলো এবং ইতালি কিন্তু ২০২৪ বিশ্বকাপেরও খুব কাছাকাছি চলে গেছিল। এই মাস্কো ব্রাদার্স, মানেত্তি ব্রাদার্সের ফাইটে। এট লাস্ট ২০২৬ বিশ্বকাপ খেলতে আসলো, এসেই কি একটা বিপ্লব ঘটায় দিল। নেপালকে হারায় দিল, বুঝায় দিল যে ইতালির ক্রিকেট হারায় না। মুসোলিনি হারাতে পারে না, আইসিসি হারাতে পারে না, কোনো বিশ্বযুদ্ধ হারায় দিতে পারে না। ইতালির ক্রিকেটের পুনর্জন্ম হয়েছে। ওই ইতালিয়ান ব্লাডের মধ্যে দিয়েই পুনর্জন্ম হয়েছে। কি অভূতপূর্ব ব্যাপার! এবং সেখানে তারা কি করল যে নেপালের বিপক্ষে রানটা চেস করল। রান চেস করতে নেমে ২ ভাই একসঙ্গে ২ ইতালিয়ান ভাই একসঙ্গে ওপেন করতে নামলো মোস্কা ব্রাদার্স। নামার পরে দুজনে ফিনিশ করে আসলো। দুজনেই নট আউট। এর আগে আকমল ব্রাদার্স এই কাজ করছিল। সর্বোচ্চ রান করছিল ওপেনিং জুটিতে এবং সেই রেকর্ডটা ভেঙে দিল। বিশ্ব রেকর্ড করে ফেলল মোস্কা ব্রাদার্স। এই বিশ্বকাপে যখন আসতেছে বিমানবন্দরে তাদের সঙ্গে ক্রস ওভার হচ্ছে পাওলো মালদিনির। জাস্টিন তো ভয়াবহ মালদিনি ভক্ত, অ্যান্থনি বাজ্জিও ভক্ত এবং দুজন পাওলো মালদিনির এখন চুলের স্টাইল যেমন দেখেন খেলোয়াড়ি জীবনে তো তা ছিল না। পাওলো মালদিনির স্টাইলে চুল রাখে জাস্টিন, আর বাজ্জিওর মতো রাখতো হচ্ছে অ্যান্থনি। কিন্তু অ্যান্থনি তো টাক হয়ে গেছে এইজন্য আর পারে না বাজ্জিওর মতো রাখতে। এখন তারা যে ইতালি ন্যাশনাল টিমে আসছে তাদের পার্সোনাল অনুপ্রেরণা একটা বড় হচ্ছে যে একজন মালদিনির সঙ্গে দেখা করবে একদিন, একজন বাজিওর সঙ্গে দেখা করবে। এটা হচ্ছে তাদের মূল প্রেরণা। মালদিনির সঙ্গে দেখা হয়ে গেছে। মালদিনি সব শুনে ওদের দাওয়াত দিয়েছেন বিশ্বকাপ শেষে রেজাল্ট যাই হোক তোমাদের পুরো টিমরে নিয়ে সেলিব্রেট হবে। এয়ারপোর্টে বসে আর কি মজা হবে। এবং অলরেডি কিন্তু ইতালিয়ান ফুটবলাররা বিভিন্ন জায়গায় টুইট করতেছেন। এক্সরা বর্তমানরা যে আমাদের ন্যাশনাল টিম জিতছে, বিশ্বকাপে জিতছে। ইতালি ন্যাশনাল টিম টানা ২ বার বিশ্বকাপ মিস করে ফেলছে ফুটবলে। সেখানে একটা ন্যাশনাল টিম বিশ্বকাপে এসে ম্যাচ জিতছে। ফলে ইতালিয়ানরা তো এই সময় একটু সবাই প্রাইড ফিল করবেই। আর এখন বাজ্জিওর সঙ্গে দেখা হওয়ার পালা। ইয়েরা ২ ভাই বলছে যে তাইলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আর কিছু চাই না জীবন থেকে। আমার ধারণা রবার্তো বাজ্জিও অলরেডি এটা শুনে ফেলছেন। রবার্তো বাজ্জিও হয়তো মালদিনিরে জানাবেন যে, "তুমি যেদিন পার্টি দিবা ওরা দেশে ফিরলে আমার একটু ডাইকো। আমি ওদের সঙ্গে দেখা করতে চাই।" যাক ক্রিকেট ফুটবলের মিলনে ইতালি আগায় যাক। ইতালির এই যে সমৃদ্ধ স্পোর্টস হিস্ট্রি এটা সারা পৃথিবীকে ধন্য করুক। ফুটবলেও যেরকম তারা আদি কলা কৌশলগুলো ছড়ায় দিছে, ক্রিকেটেরও আদি শক্তির একটা তারা। এদের উত্থান হলে পৃথিবী ধন্য হবে। ইতালির জন্য অনেক ভালোবাসা, ক্রিকেটের জন্য ভালোবাসা।